নমস্কার, বাংলা স্পেয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে তিনি ঘোষণা করেছেন নবান্নে বসে যে এই 5-7 দিন আগেই যে প্রকল্পটি 15ই আগস্ট থেকে চালু হবে বলে বিধানসভায় সরকার জানিয়েছিল, সেটা তড়িঘড়ি করে এগিয়ে আনা হচ্ছে। 1 এপ্রিল থেকেই শুরু হবে। প্রকল্পটির নাম যুব সাথী। নাম সব কিছুতেই তিনি সাথী বা শ্রী এই দুটো শব্দের বাইরে বাংলা অক্ষরমালা থেকে বা শব্দমালা থেকে আর কিছু তিনি খুঁজে পান না, খোঁজার চেষ্টাও করেন না। সেটা তার লিমিটেশন, দ্য প্রেজুডিস, আমি তা নিয়ে কোনো কথা বলছি না। কিন্তু এই যে এত বড় একটা প্রকল্প যার ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন ইজ হিউমঙ্গাস, সেটা এত দ্রুত রূপায়ণ করার তাগিদের পিছনে একটাই জিনিস মনস্তত্ত্ব কাজ করছে, সেটা হলো যেন তেন প্রকারেণ ক্ষমতা ধরে রাখা। দেখুন, গতকাল সুপ্রিম কোর্টের শুনানির পরে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বুঝে গিয়েছেন যে এসআইআরে বাগড়া দেওয়ার তার সামনে আর কোনো উপায় নেই, একেবারেই কোনো উপায় নেই। আজকেই একটা নির্ঘণ্ট জাতীয় কিছু নির্বাচন কমিশন প্রকাশ করেছে। সুতরাং ভোট সমাগত, ভোট সম্ভবত এপ্রিলেই হবে। 1 দফায় হবে না, 2 দফায় হবে, সেগুলো পরের কথা। আমি তা নিয়ে কোনো জল্পনায় প্রবেশই করছি না। সুতরাং একজন ডুবন্ত মানুষ যেমন খড়কুটো পেলে সেটাকেই আঁকড়ে ধরে ভেসে থাকার চেষ্টা করে, মমতা বন্দ্যোপাধ্যায় এই শেষ প্রহরে আমাদের এই রাজ্যের লাখ লাখ বেকার যুবক যুবতীকে একটা ললিপপ দিয়ে তাদের আনুগত্য বা ভোট আদায়ের জন্য একটা মরিয়া চেষ্টা করেছে। ইট ইজ এ হিউজ গ্যাম্বল। এটা পে অফ করবে কি করবে না সেটা বলার মতো জায়গায় আমি নেই। কেননা পশ্চিমবঙ্গে ভাতা আর ভোট এক অর্থে সমার্থক হয়ে গেছে, এবং সর্বক্ষেত্রে এত রকম ভাতা আছে যে গ্রামাঞ্চলে মানুষ ইদানিং আর গতর খাটিয়ে কাজ করতেও যায় না। লক্ষ্মীর ভাণ্ডার, বিনা পয়সায় রেশন, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, বিয়ের জন্য টাকা, মারা গেলে টাকা, হাসপাতালে গেলে টাকা, ফিরে এলে টাকা, সব ব্যাপারে সরকার যেভাবে ভাতার হাত বাড়িয়ে দিয়েছে, সেই সংস্কৃতিতে এই যুবাসাথী একটা খাপ খাওয়ানো ব্যাপার তো বটেই। এবং এটা কিভাবে এত তাড়াতাড়ি ইমপ্লিমেন্টেড হবে সেটা হচ্ছে একটা মস্ত বড় প্রশ্ন। কিন্তু লক্ষ্যটা যে কি সেটা তো দিনের আলোর মতো পরিষ্কার। লক্ষ্যটা হলো এই যে লক্ষ লক্ষ বেকার, যাদের ক্রোধ এই 15 বছরের তৃণমূলের অপশাসন সম্পর্কে সর্বাধিক, সেই ক্ষোভে কিছুটা হলেও জল ঢালার চেষ্টা করা এবং তাদেরকে কাছে টানা। চেষ্টা করলেই সফল হবেন এমন কোনো গ্যারান্টি নেই, আবার একেবারেই সফল হবেন না একথা বলার মতো জায়গাও এখন নেই। বেসিক্যালি ব্যাপারটা কি এবং এর ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন কি, অন্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের তফাৎটা কোথায়, এবং কিভাবে যারা অ্যাপ্লাই করবেন সেই অ্যাপ্লিক্যান্টদের অথেন্টিসিটি, অর্থাৎ প্রকৃত অর্থেই তারা মাধ্যমিক পাশ করেছেন এবং আনএমপ্লয়েড আছেন, এটা তারা কিভাবে প্রমাণ করবেন, বা তারা যেসব নথিপত্র দেবেন সেগুলো জাল না সত্যিকারের, সেগুলো যাচাই করার পদ্ধতি কী হবে, এইসব নানাবিধ প্রশ্ন জড়িয়ে আছে এই প্রকল্পটির সঙ্গে। মূল কথা হলো বেকারদের হাতে
কিছু পয়সা গুঁজে দাও, তাদের চাকরি তো দিতে পারবো না। এমনকি তা কোনো স্কিলের সঙ্গে এই টাকাটাকে এমবেড করাও হয়নি, যেমনটা রাজস্থানে করা হয়েছে। রাজস্থানে বেকার ভাতা দেওয়া হয় 4,500 টাকা, কিন্তু অতি অল্প সময়ের জন্য, এবং একেবারেই একটা স্কিল ওরিয়েন্টেড কাজকর্মের জন্য দেওয়া হয়। হরিয়ানাতেও দেওয়া হয়, হয়তো টাকার অঙ্কটা কম, কিন্তু সেখানে শুধু বাড়ি বসে টাকার পাওয়ার কোনো ব্যাপার নেই। তার জন্যেও আপনাকে কোনো না কোনো উদ্যোগের সঙ্গে হাত মেলাতে হবে। পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে কোনো ভাতার ক্ষেত্রেই কোনো নিয়ম কানুন, অনুশাসন, কোনো কোয়ালিফিকেশন, এগুলো কাগজে কলমে থাকে, কিন্তু বাস্তবে একেবারে হরিণ লুটের বাতাসার মতো বিতরিত হয়। লক্ষ্মীর ভাণ্ডারই ধরুন, যাদের প্রাপ্য হওয়ার কথা তারাও হয়তো পাচ্ছেন, কিন্তু যাদের একেবারেই প্রাপ্য নয় তারাও পাচ্ছেন। কেন না, তারা স্ত্রীলিঙ্গভুক্ত। এই রাজ্যের যেখানে এইভাবে সরকারি টাকা নয়ছয় হয়, সেখানে আরও একটা এই ধরনের প্রকল্প ছাপার অর্থ কী, আমি সেই প্রসঙ্গ নিয়েও 2-4 কথা বলবো। এখন এই ভাতার পাওয়ার জন্য যে কোনো অ্যাপ্লিক্যান্টকে কী করতে হবে, তাকে পশ্চিমবঙ্গের একটা পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, 21 থেকে 40 বছর বয়স হতে হবে, মিনিমাম কোয়ালিফিকেশান ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক পাশ করতে হবে, এবং অবশ্যই তাকে প্রমাণ করতে হবে যে সে এই মুহূর্তে আনএমপ্লয়েড। এখন অন্যান্য রাজ্যের অন্যান্য যেসব সামাজিক সুরক্ষা প্রকল্প আছে, সেই সব প্রকল্পের যদি কোনো বেনিফিশিয়ারি এই প্রকল্পেও টাকা পাওয়ার চেষ্টা করেন, তাহলে সেটা সফল হবে না, অর্থাৎ তাদেরকে বাদ দেওয়া হবে বলে জানানো হয়েছে। এখন এর কী ফিচার্সগুলো কী কী? ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, বেনিফিশিয়ারির ব্যাঙ্ক অ্যাকাউন্টে সোজা চলে যাবে মাস পয়লা। আনএমপ্লয়মেন্ট সাপোর্ট, designed as income support to ease the financial burden while seeking employment. আর ফোকাস গ্রুপ, এডুকেটেড কিন্তু আনএমপ্লয়েড, এদের বাকি সকলের সঙ্গে সেগ্রিগেট করে আলাদা একটা ভোট ব্যাংক জাতীয় কিছু করার একটা মরিয়া চেষ্টা শুরু হয়ে যাবে। এখন বলা হয়েছে যে এত সময় অল্প যে একটা অনলাইন পোর্টাল করে আবেদনের অবকাশও নেই। অতএব মহারানী ঠিক করেছেন 294টা কেন্দ্রে, বিধানসভা কেন্দ্রে, বুঝতাম ব্লকে করছেন তাহলে 343টা জায়গায় হতো, কোথাও একটা অ্যাপলিটিক্যাল ইনিশিয়েটিভ বলে এটা মনে করার তবু বা কোনো সঙ্গত কারণ থাকত। কিন্তু বিধানসভা ভিত্তিক আবার সেই ক্যাম্প, আবার সেই লোকেদের ঢল, আবার সেই অ্যাপ্লিকেশন জমা পড়া, এবং তারপরে 1 এপ্রিল থেকে কোনো কিছু ভালোভাবে যাচাই না করেই যে অ্যাপ্লাই করবে তাকেই বাবা 1,500 টাকা গুঁজে দাও, এপ্রিলেই তো ভোট, অন্তত হাতে গরম টাকাটা পেলে ভোটার হয়তো ওই জোড়া ফুলে ভোট দিতে তবু আকৃষ্ট হবে। এখন কত টাকা এর জন্যে খরচ হবে সেটা কিন্তু পরিষ্কারভাবে আমি বাজেটে কোথাও দেখতে পাচ্ছি না। যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে সামগ্রিকভাবে সব প্রকল্প মিলিয়ে রাজ্য সরকার কত টাকা খরচ করতে চায়। এখন তবু খবরের কাগজে বিশেষ করে এবং কয়েকজন বিশেষজ্ঞ তারা এই ছানবিন করে যেটা বুঝতে পেরেছেন সেটা হলো এই প্রকল্পের জন্য বছরে প্রায় 15 কোটি টাকা নাকি বরাদ্দ হয়ে আছে। 15 কোটি টাকা, 15 কোটি ইন্টু 5 মানে হচ্ছে 75,000 কোটি টাকা। আমাদের মুখ্যমন্ত্রী ওই শূন্যগুলো নিয়ে খুব ভাবিত হন না।
75-এর পরে কটা শূন্য হয় 75,000 কোটিতে, এই শূন্যতাকে বিচলিত করে না। নবান্ন, তিনি যদি নবান্ন শূন্য হয়ে যান, সেই বিপদকেই তিনি সবচেয়ে বড় বিবেচ্য বলে মনে করেন, এবং তার জন্য যদি রাজ্যের ঘটি বাটি ভবিষ্যৎ প্রজন্মের উপর লাখ লাখ টাকা ধারের বোঝা ইত্যাদি চাপিয়ে দিতে হয়, তাহলে হবে। মা মাটি এবং সরকারের, মা মাটি ও মানুষের সরকার তো, সুতরাং এই ধরনের ঘটনা ঘটবে। একদিকে মা লক্ষ্মীদের জন্য হাজার হাজার কোটি টাকা বছরে গলে যাবে, এখন তাদের সঙ্গে যুক্ত হলো যুবা। তাহলে যদি আপনারা ডাইরেক্ট বেনিফিশিয়ারিদের একটা হিসেব নেন, লক্ষ্মীর ভাণ্ডার প্লাস যুবসাথী প্লাস আরও কন্যাশ্রী, আর তারপরে সাইকেল পাওয়াশ্রী, এই সমস্ত কিছু যদি যুক্ত করেন, তাহলে তো পশ্চিমবঙ্গের যা মোট ভোটারের সংখ্যা 7 কোটি কত, সেটা কমে 6 কোটি 80 হচ্ছে না কি হয়েছে জানি না, তাদের প্রায় প্রত্যেকেই এই আমব্রেলা কভারেজের কোনো না কোনো স্কিমের মধ্যে নিজের নাম সম্ভবত দেখতে পাবেন। এরকমভাবে ভাতা দাও ভোট নাও, ভাতা দাও ভোট নাও, এই স্লোগানের উপর 15টা বছর একটা সরকার সফলভাবে চালিয়ে গেল, এটাই কিন্তু ভবিষ্যতে একটা সাংঘাতিক আলোচনার বিষয় হবে। গভর্নমেন্ট পোর্টালে যদি আবেদন পড়তো, তাহলে তবুও এগুলো যাচাই করার একটা ব্যাপার থাকতো। এখন দেখুন, পশ্চিমবঙ্গের সঙ্গে আমি একটু আগেই বলেছিলাম, রাজস্থানেও একটা মুখ্যমন্ত্রী যুব সম্বল যোজনা বলে একটা আছে। 4,500 টাকা করে মহিলাদের দেওয়া হয়, ট্রান্সজেন্ডারদের দেওয়া হয়, আর ছেলেদের দেওয়া হয় 4,000 কোটি টাকা। ম্যাক্সিমাম টেনিওর কিন্তু মাত্র 2 বছর। পশ্চিমবঙ্গে সোজা 5 বছর। কে টাকা দেবে, কোথা থেকে আসবে, ওই সব ভাবনা ভাবার সময় নেই ভাই। এখন সারে কিছু করতে পারলাম না, এত ষাঁড়ের মতো গুঁতো দিলাম, তাও SIR রাজ্যে প্রায় শেষ হবার মুখে। এখন আমি আর ওসব কিছু শুনতে চাই না। 5 বছর শোনায় ভালো 2 বছরের চেয়ে, অতএব 5 বছর করে দাও। এবং এটা হচ্ছে রাজস্থানে যেটা দেয়, সেটা হচ্ছে এক ধরনের ইন্টার্নশিপ এবং স্কিল ট্রেনিং রিকোয়ারমেন্টের সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড। তার মানে রাজস্থানে কম সময়ের জন্য অনেক বেশি টাকা দেওয়া হয়, এবং এই টাকার বিনিময়ে একটা মানব সম্পদ তৈরি হয়, যে সম্পদ ভবিষ্যতের কল কারখানায় বিভিন্ন কারিগরি কাজে নিযুক্ত হতে পারে। হরিয়ানা দেয় 1200 টাকা, তাদের নাম হচ্ছে সক্ষম যুব যোজনা স্কিম, এবং 1200 দেয় যদি 10+2 অর্থাৎ ক্লাস 12 পাস করে। একেবারে ক্লাস 10 থেকে আনএমপ্লয়মেন্ট ধরা, এটাও হচ্ছে বেঞ্চমার্কটাকে এমন একটা জায়গায় নামিয়ে আনা যেটা অবিশ্বাস্য, এবং যেটার উদ্দেশ্য ঘুষ দেওয়া ছাড়া আর কিচ্ছু হতে পারে না। দেখুন, হরিয়ানার মতো রাজ্য, তারাও কিন্তু যোগ্যতার ত্রিস্তরীয় যোগ্যতা ঠিক করেছে। 10+2 হলে 1200, গ্র্যাজুয়েট হলে 2000, পোস্ট গ্র্যাজুয়েট হলে 3500। ভেরি লজিক্যাল এবং র্যাশনাল। একটা ছেলে মাধ্যমিক পাশ করে আছে, আরেকজন হয়তো পোস্ট গ্র্যাজুয়েট হয়ে আছেন, দুজনেই বেকার, দুজনেই সমপরিমাণ ভাতা পাচ্ছেন, এর মধ্যে একটা ইনহেরেন্ট ডিসক্রিপেন্সি আছে এবং একটা বিভাজন আছে, উইচ ইজ আর্টিফিশিয়াল অ্যান্ড আরবিট্রারি। আমি জানি না আদালতে গেলে এটা টিকবে কিনা। এখন রাজস্থান সরকার এই টাকা দেয় অনারারি ওয়ার্ক, অর্থাৎ স্বেচ্ছাশ্রম কত ঘন্টা তারা দিচ্ছে তার উপর ভিত্তি করে। যাদের বাড়ির ইনকাম, অ্যানুয়াল ইনকাম 3 লাখ টাকা বা তার কম, একমাত্র তারাই পায়। আর কেরালায় একটা লিগেসি ব্যাপার আছে, সেখানে মাত্র 120 টাকা দেওয়া হয় আনএমপ্লয়মেন্ট অ্যালায়েন্স।
সুতরাং বুঝতেই পারছেন, পশ্চিমবঙ্গের মতো জনগণের টাকা নিয়ে এই ধরনের স্বেচ্ছাচারী এবং ব্যভিচারী সিদ্ধান্ত ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে অন্য কোনো দল নেয়নি। আমার প্রশ্ন, তাদের কি জেতার তাগিদ নেই? তাগিদ কি শুধুই মমতা বন্দ্যোপাধ্যায়? কিন্তু এখানে সব কিছুতেই দেখবেন ধরে আনতে বললে বেঁধে আনার একটা ব্যবস্থা তিনি করেই বসবেন। এরপরে কথা হচ্ছে যে কি করে অথেন্টিসিটি ক্লেম করবে। 1 মাসের উইন্ডো, ফেব্রুয়ারি মাসের 15 থেকে 26-এর মধ্যে ক্যাম্প গুটিয়ে যাবে। যত অ্যাপ্লিকেশন আসবে তার ঝাড়াই বাছাই করে যোগ্যতা নির্ধারণ করে 1 এপ্রিল থেকে টাকা দিয়ে দেবে। লাখ লাখ লোকের অ্যাপ্লিকেশন, সেই হিউম্যান রিসোর্স, সেই টেকনোলজিক্যাল ব্যাকআপ, সেই আইটি ব্যাকআপ এই রাজ্য সরকারের আছে নাকি? 8,500 লোক তো আপনারা যাকে পেরেছেন তাকেই সুপ্রিম কোর্টকে মিথ্যে কথা বলে, এরা সব গ্রুপ বি অফিসার বলে লোয়ার ডিভিশন ক্লার্ক, আমি হয়তো ইয়েরাও রয়েছে, বেয়ারাও রয়েছে, সবাইকে গ্রুপ বি বলে চালিয়ে দিয়ে নির্বাচন কমিশনে পাঠিয়ে দিয়েছেন। আর ভেবেছেন যে এদের সবাইকেই নির্বাচন কমিশন অ্যাকোমোডেট করে নেবে, তা তো নয়। যদি 8,500 চলে যায় ওই দিকে, স্কুলের শিক্ষকরা বিএলওর কাজ করে, তাহলে কে করবে? যদি ধরুন 1 কোটি আবেদনপত্র জমা পড়ে, তার মধ্যে থেকে যোগ্যতা বেছে, এবং কোষ্ঠী পাথরে যোগ্যতা বাঁচতে হবে, তো এমনিতে তো কোনো উপায় নেই। এখন কিভাবে সেটা করা যায়? আধার অথেন্টিকেশন, এটা হচ্ছে আইডেন্টিটি। এটা হলে ডুপ্লিকেশনের সমস্যাটা কিছুটা এড়ানো যাবে। স্টেট রেসিডেন্সি প্রুফ, রেশন কার্ড, ভোটার আইডি, ডোমিসাইল সার্টিফিকেট ইত্যাদি যদি থাকে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং, অর্থাৎ আধার লিঙ্কড ডিবিটি। এখন এই ব্যবস্থায় শুধু ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন, ভোটারদের ক্ষেত্রে যেটা পশ্চিমবঙ্গে আকচার হয়, একই নাম 14 জায়গায় থাকে, সেটা কিছুটা হলেও এলিমিনেট করা যাবে। এরপরে যেটা আছে, ইফ এ পার্সন ইজ ফর্মালি এমপ্লয়েড, তাদের নাম কোনো না কোনোভাবে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে থাকে, অথবা এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনে থাকে। সুতরাং এপিআই চেক করলেই এবং পিরিয়ডিক্যালি রিচেক করলেই বোঝা যাবে যে এদের কারুর ফর্মাল সেক্টরে কোথাও কখনো এমপ্লয়মেন্ট হয়েছিল কিনা বা এখনও হচ্ছে কিনা। আর ইনকাম ট্যাক্স বা জিএসটি ফুটপ্রিন্ট দেখার জন্য রিসেন্ট আইটিআর ফাইলিংস, জিএসটি রেজিস্ট্রেশন, রিটার্নস ফর সেলফ এমপ্লয়েড, এই কাগজপত্রগুলো দেখা যেতে পারে। এর ফলে প্রফেশনাল কারা, ব্যবসায়ী কারা, কারা কনসালটেন্টের কাজ করেন, এদেরকেও চিহ্নিত করা সম্ভব হবে। এরপরে আছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এবং জব পোর্টাল লিঙ্কেজ। এখন কি কি টুল আছে? স্টেট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, গভর্নমেন্ট জব পোর্টালস, পিরিয়ডিক্যাল রিনিউয়াল অফ অ্যাক্টিভলি সিকিং ওয়ার্ক স্টেটাস। এটা হচ্ছে একটা লো কস্ট বিহেভিয়ার ফিল্টার বলতে যাকে বোঝায়, এটা হচ্ছে সেটা। আর সেলফ ডিক্লারেশন উইথ লিগাল কনসিকুয়েন্সেস, সাইন ডিক্লারেশন অফ আনএমপ্লয়মেন্ট, এক্সপ্লিসিট ওয়ার্নিং থাকবে যাতে যে তুমি যদি জালি কিছু করো তাহলে রিকভারি অফ ফান্ড হবে, এবং আইপিসির আন্ডারে তোমাকে কিন্তু ফ্রড কেসে আমরা জেলেও পাঠাতে পারি। এখন এটাকে কি বলবো? এটা হচ্ছে ডেটারেন্ট, এটা কোনো প্রতিষেধক নয়। আরেকটা হচ্ছে কমিউনিটি লেভেল ভেরিফিকেশন। যেসব কেসগুলো খুব হাই রিস্ক মনে হবে সেগুলো বিডিও, ব্লক অফিস, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, লোকাল এমপ্লয়ার লিস্ট, ট্রেড লাইসেন্স ইত্যাদি এত কিছু দেখে
তবে তার অথেন্টিসিটি এস্টাবলিশ করা সম্ভব। আসলে ইউজফুল ফর ফ্ল্যাগিং অবভিয়াস ফ্রড। এরপরের যে পদ্ধতি আছে সেটা হচ্ছে পিরিয়ডিক রিসার্টিফিকেশন, মোস্ট ইম্পর্টেন্ট। ম্যান্ডেটরি রিসার্টিফিকেশন এভরি 6 to 12 months. Auto termination if EPFO ESIC entry appears, income crosses threshold, job acceptance reported. এটা যদি ঠিকঠাক না করা যায় তাহলে এই স্কিমটা কিন্তু একটা স্থায়ী ডোলে পরিণত হবে, তার বাইরে কিছু হবে না। এছাড়াও হতে পারে র্যান্ডাম অডিট এবং ডাটা অ্যানালিটিক্স, সাডেন ব্যাঙ্ক ব্যালেন্স স্পাইকস, মাল্টিপল বেনিফিশিয়ারিজ অ্যাট সেম অ্যাড্রেস, আইডেন্টিক্যাল এমপ্লয়ার হিস্ট্রিজ। এটা হাই ডেটারেন্স, কিন্তু একেবারে লো স্কেলে করা সম্ভব, তার বোঝার উপায় নেই। তার মানে এই যুবসাথী প্রকল্পটার উইকনেসগুলো কোথায়? প্রথম কথা, কোনো ওয়ার্ক লিঙ্কেজ নেই, কোনো ইন্টার্নশিপ কন্ডিশন নেই। এটা পুরোটাই হচ্ছে ফোকটের টাকা, ওই পাড়ার যে কোনো নিষিদ্ধ দোকানের সামনে দাঁড়িয়ে খরচা করার লাইসেন্স। নো পাবলিকলি স্টেটেড ইনকাম সিলিং, হেভি রিলায়েন্স অন সেলফ ডিক্লারেশন। সর্বত্র বলা আছে, হরিয়ানাতেও বলা আছে, তোমার পরিবারের ব্যয় যদি অ্যানুয়াল আয় যদি 3 লাখ টাকার কমে হয় তবেই তুমি পাবে। এখানে সেই ধরনের কোনো সিলিংই নেই। অর্থাৎ কোটি টাকা পারিবারিক আয়, বাড়ির ছেলে মাধ্যমিক পড়ে বসে আছে, সে যদি অ্যাপ্লাই করে তাহলে তাকেও বেকার ভাতা দেওয়া হবে। ঠিক যেমন কলকাতা শহরের সম্পন্ন বাড়ির সব গেরস্থ মহিলারা নির্লজ্জের মতো অ্যাপ্লাই করে এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার লুটে যাচ্ছে। তার মানে হেভি রিলায়েন্স অন সেলফ ডিক্লারেশন। যে রাজ্যে সরকার সুপ্রিম কোর্টকে মিথ্যে কথা বলে, মনোজ পান্তকে দাঁড় করিয়ে মিথ্যে কথা বলে, মুখ্যমন্ত্রী স্বয়ং দাঁড়িয়ে মিথ্যে কথা বলে, সেই রাজ্যে ভাতা প্রার্থী যুবকেরা একেবারে সবাই সাধু যুধিষ্ঠিরের মতো ফর্ম ফিল আপ করে সেলফ ডিক্লারেশন দেবে, এই ধরনের একটা ভাবনাই তো অবাস্তব এবং সম্পূর্ণভাবে একটা বুজরুকি। তার মানে কি, এখন এই অথেন্টিসিটি যেখানে কোয়েশ্চেন হয়, সেখানেই সেই ফাঁক দিয়েই ঢুকে পড়ে রাজনৈতিক কর্মীরা। ফলে শেষ বিচারে এই যুব ভাতা বা বেকার ভাতা বা হোয়াট এভার, এটা কিন্তু যাবে জেলায় জেলায় ওই তৃণমূল করা অথবা তৃণমূল সমর্থন করা গরিব লোকেদের পকেটে। এখন দেখুন, এই প্রজেকশন অনেক রকমভাবে করা যায়। যদি ঠিকঠাক যদি 15,000 কোটি টাকা ব্যয় হয় 5 বছর ধরে, অর্থাৎ আপনার, তাহলে প্রায় 1 কোটির চাইতে বেশি লোককে এই ভাতা দেওয়া সম্ভব। এখন যেহেতু অফিসিয়াল বাজেট ডকুমেন্টে এত ডিটেলে কিছু লেখা থাকে না, থাকবেই বা কী করে? পুরোটাই যদি ঢপবাজির উপর তৈরি হয় তাহলে তো কোনো কিছু লেখা থাকা বড্ড কঠিন। এখন সব কিছু হিসেব করে দেখা গেছে 15,000 কোটি টাকা ডিভাইডেড বাই 18,000 মানে বাৎসরিক আয়, বেনিফিশিয়ারির সংখ্যা দাঁড়ায় 83,33,333 একটা প্রজেকশনে। খুব কম করলেও যদি এর 80% ইউটিলাইজেশন হয় তাহলেও সংখ্যাটা দাঁড়াবে 66 লাখ। 85% ইউটিলাইজেশন হলে 70 থেকে 71 লাখ। তার মানে 15,000 কোটি টাকা যদি সত্যিই একটা বছরে ব্যয় হয়, তাহলে কিন্তু
it is a very, very bulky financial commitment, যেটা লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গেই সমতুল, কোনো কোনো ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডারের চাইতে বেশি। এখন পশ্চিমবঙ্গের যা ফিসকাল স্ট্রেস, তাতে প্রথম বছরে লো কেস যদি 65 লাখ লোককে দিতে হয়, তাহলে 11,700 কোটি টাকা, আর 75 লক্ষ লোককে দিতে গেলে 13,500 কোটি টাকা। এবং এর ফলে ওই যে 15,000 কোটি টাকার বাজেটে সংস্থান আছে, এই ফিগারগুলো তার কাছাকাছিই আসে। যদি কনজারভেটিভ অর্থাৎ অ্যানুয়াল কস্ট 12,000 টাকা ধরে নিই, তাহলে 5 ইয়ারের ইমপ্লয়েড লায়াবিলিটি হচ্ছে 60,000 কোটি টাকা। আপার রেঞ্জে ধরলে 67,500 টাকা। এই রাজ্যের নিজের ট্যাক্স রেভিনিউ যেটা সে আয় করে, সেটা 95,000 থেকে 1 লক্ষ। রেভিনিউ ডেফিসিট বছরের পর বছর, বছরের পর বছর একদম পারসিস্টেন্ট লেভেলে রয়েছে। ডেট জিএসডিপি এর ফলে অলরেডি এলিভেটেড রিলেটিভ টু এফআরবিএম কমফর্ট লেভেলস, অর্থাৎ টাকা ঋণ করার জন্য এই যে একটা আইন বা নিয়মকানুন তৈরি আছে, তার মানে এই যুবসাথী যদি সত্যিই ইমপ্লিমেন্টেড হয়, তাহলে এই কারেন্ট বাজেটের 12 থেকে 15% রেভিনিউ শুধু এই একটি প্রকল্পের জন্য ব্যয় করতে হবে। এবং এটা এমন একটা পরিমাণ যেটা প্রচুর ক্যাপিটাল হেডসে যে বাৎসরিক খরচ হয় তার তুলনায় অনেক বেশি। অনেকগুলো বড় বড় দফতরের যে ডিপার্টমেন্টাল অ্যানুয়াল বাজেট আছে, তার পরিমাণের তুলনায়ও বেশি। সুতরাং কথা মনে করার কোনো কারণ নেই যেটা একটা মার্জিনাল ওয়েলফেয়ার স্কিম, এটা একটা টপ টিয়ার রেকারিং এক্সপেন্ডিচার আইটেম। এবং এর ফলে কেন স্ট্রেসটা বাড়বে? দেখুন, ক্যাশ ট্রান্সফার এমন বস্তু যে রাজনৈতিকভাবে এটাকে আর বদলানো যায় না। যে বদলাতে যাবে তাকেই ব্যাকলাশ ফেস করতে হবে। এবং এত টাকা যদি বোঝার উপর শাকের আটির মতো এই যুবা সাথীতে করতে হয়, তাহলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলে রাজ্যে কিছু থাকবে না। স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামো সব ঝুলে থাকবে, অর্ধসমাপ্ত অবস্থায় থাকবে। এখন এই স্কিমটা কি এতেও আপনা আপনি অটো শ্রিঙ্ক হবে না? সুতরাং সব মিলিয়ে এটা রাজ্যের ধুঁকতে থাকা ইকোনমির উপর একটা কি বলবো, প্রায় একটা মিসাইল এসে পড়ার মতো। কিন্তু দুঃখের কথা হলো, এই সব কথা মানুষের কাছে গিয়ে মানুষের ভাষায় এক্সপ্লেন করার মতো আমাদের রাজ্যে কোনো বিরোধী দল নেই, কোনো বিরোধী নেতা নেই। তার ফলে আমাদের মহারানী যা চান তাই করেন। এবার বিবিধ প্রজেকশন করে আমি বার করেছি এই জেলাওয়ারি বেনিফিশিয়ারিটা কেমন হবে, এবং এখানেই রয়েছে কিন্তু রিয়েল ক্যাচ। দেখা যাচ্ছে উত্তর আর দক্ষিণ 24 পরগনার সোকল বেকাররা সবচেয়ে বেশি উপকৃত হবেন। উত্তর 24 পরগনায় 3.2 লাখ থেকে 3.5 লাখ, দক্ষিণ 24 পরগনায় 3 লাখ থেকে 3.3 লাখ, অর্থাৎ এই দুটো জেলা মিলিয়ে একটা সাবস্ট্যান্সিয়াল সেকশন অফ বেনিফিশিয়ারি এই যুবা সাথীর জন্য তৈরি হবে। দক্ষিণ 24 পরগনা তো টিএমসির গড় 31-এ 31 পেয়ে বসে আছে। উত্তর 24 পরগনা এবার তুলনায় অনেক টলমল। ফলে খুব হিসেব করে
ভোটের মুখে 1 থেকে আমাদের মহারানী এই প্রকল্প জারি করতে চেয়েছেন, যেখানে জেলা ভিত্তিক বেনিফিশিয়ারির সংখ্যা কোথায় কত হতে পারে সেই অনুমানটা নিশ্চয়ই তার ব্যুরোক্র্যাটরা করে দিয়েছে। 24 পরে আছে পশ্চিম বর্ধমান, হুগলি, তারপরে আছে মুর্শিদাবাদ। এছাড়াও বাকি জেলাও আছে, কিন্তু সেগুলো আমি হিসাবে রাখতে চাইছি না। শুধু 24 যদি 6 লাখ ছেলেপিলে উপকৃত হয়, ভোটের আগে 1,500 টাকা ফোকটে তাদের পকেটে আসে, তাদের প্রতিক্রিয়া কী হবে, কীভাবে তারা রেসপন্ড করবে, সেটা তো ভোটে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হতে বাধ্য। অতএব এটা নিয়ে তর্ক করে লাভ নেই। এখন প্রশ্ন হলো, এত তাড়াতাড়ি যে সরকার, যে দল বিদ্যুৎ গতিতে SIR করার জন্য গত কয়েক মাস ধরে নির্বাচন কমিশনের মুণ্ডুপাত করে এসেছে, তারা নিজেরাই শেষ প্রহরে এমন একটা বড় প্রকল্পের জন্য সামান্য একটা বিধানসভা কেন্দ্রিক ক্যাম্প বসিয়ে লাখ লাখ আবেদন নিয়ে 1 মাসের মধ্যে ঝাড়াই বাছাই করে লোককে টাকা দেওয়া শুরু করে দেবে। আমি জানি না, আমাদের দেশ বলেই সম্ভবত এই ধরনের স্বেচ্ছাচারী সিদ্ধান্ত একটা গণতান্ত্রিক সরকারের প্রধান এত সহজে নিতে পারেন। ভালো থাকবেন, নমস্কার।